আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু সায়েন্স লাইট অ্যান্ড মেডিকেল টেস্টার। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে সাইকেল টুর মধ্যে তোমরা অনেকেই জানো রুটিনটা দেওয়া হয়েছে, যে যারা আমাদের পুরাতন স্টুডেন্ট আছো যে রুটিন টুর মধ্যে সাইকেল টুর মধ্যে কী আছে, সাইকেল টুর মধ্যে আছে রক্ত সঞ্চালন এবং জিনতত্ত্ব বিবর্তন। তো তোমরা বিগত ক্লাসগুলোতে সাইকেল 1 করেছো, তো সাইকেল 1 তো পরীক্ষা শেষ, পরীক্ষা অনেকেই দিয়েছো, পরীক্ষা অনেকের ভালো হয়েছে, তোমাদের আশা করি ভালো একটা প্রিপারেশন হয়েছে। তো এখন সাইকেল টু শুরু করব। তো সাইকেল টুর মধ্যে হচ্ছে রক্ত সঞ্চালন ও জিনতত্ত্ব বিবর্তন। তো সাইকেল টুটাও ইনশাল্লাহ ভালোভাবে শেষ হবে। আগামীকালকে হয়তো পরীক্ষা হইতে পারে সাইকেল টুর, তো যে কোনোভাবে আজকে এবং কালকের মধ্যে শেষ করে দেওয়া হবে সাইকেল টু। তো সাইকেল টুর পরে পরীক্ষা হবে। তো আরেকটা কথা হচ্ছে, তোমরা অনেকেই একটু বলি যে আমাদের কোর্সটা সম্পর্কে অনেকেই যারা নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে বা নতুন ক্লাসগুলো দেখো হঠাৎ করে, তো অনেকেই মেসেঞ্জারে বলো যে ভাইয়া কোর্সগুলো কীভাবে করেন বা কত টাকা কত ফি বা কীরকম বা কিসের মাধ্যমে করা হয়। তো তোমাদের সম্পর্কে একটু বলি, এটা হচ্ছে জীববিজ্ঞান ও রসায়ন তোমাদের এসএসসি পরীক্ষার জন্য ফুল ফ্রিতে ভালোভাবে শেষ করে দেওয়া হবে, শুধু জীববিজ্ঞান ও রসায়ন এসএসসি পরীক্ষার জন্য। তো এখানে কি থাকতেছে, আমরা তোমাদেরকে কি প্রোভাইড করতেছি হচ্ছে সিকিউ এবং এমসিকিউ একবারে ধরে ধরে আমরা শেষ করে দেব। তারপরে থাকবে তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, যারা আমাদের সাথে আছো তোমরা জানো যে মেসেঞ্জার গ্রুপ। তো মেসেঞ্জার গ্রুপে তোমাদের যে বিভিন্ন বিষয়ে তোমাদের সাজেশন দেওয়া হয়, যেহেতু এসএসসি পরীক্ষার জন্য তোমাদের কোন কোন সাজেশন দরকার, জীববিজ্ঞানের জন্য কি, রসায়নের জন্য দেওয়া হয়েছে অলরেডি, এবং পদার্থর জন্য দেওয়া হয়েছে, এবং অনেক বাংলা ইংরেজি এগুলোর জন্য দেওয়া হয়েছে, এবং যেগুলো দরকার এগুলো দেওয়া হয়, বাড়তি কিছু দেওয়া হয় না, যে এইগুলো বাড়তি ঝামেলা এগুলো দেওয়া হয় না। তো যে সাজেশন দেওয়া হয়, তারপরে কি আছে তোমরা গাইডলাইন পাইতেছো ফুল ফ্রিতে গাইডলাইন, তোমাদের যেই কোনো সমস্যা, কিভাবে পড়ার সমস্যা হচ্ছে, কিভাবে বুঝতেছো না, বা এখন পড়তে অনেকের দেখা যাচ্ছে কি মন মানসিকতা ঠিক থাকে না, অনেক সময় যে পড়তে ভালো লাগে না বা এমনি পড়াটা বুঝতেছি না যে কীভাবে পড়লে ভালো ইফেক্টিভ হবে, সরাসরি তোমরা ইন্টারকানেকশন করতে পারতেছো আমাদের সাথে, বুঝছো, এটা হচ্ছে কথা। তো তোমরা একবারে সব কিছু ফুল ফ্রিতে পাচ্ছ, একবারে ফুল ফ্রিতে এসএসসি রিভিশন ব্যাচ দেওয়া হচ্ছে রসায়ন এবং জীববিজ্ঞান আমাদের সাথে থাকলে। তো আরেকটা কথা হচ্ছে, আর যারা তোমরা গ্রুপে যুক্ত হতে চাও, ইন্টারেস্টেড লাগবা ভিডিওতে, তাহলে তোমাদেরকে অ্যাড দেওয়া হবে। তো আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা ক্লাস করতেছো অবশ্যই তো ফুল ফ্রিতে কাজটা করতেছো, তো তোমাদের কাজটা কী হবে বলতো ভাইয়া? তোমাদের কাজটা হবে ভিডিওগুলো শেয়ার করা এবং তোমার বন্ধুদেরকে ইনভাইট করা, বিশেষ করে তোমাদের ক্লাসমেট বা তোমাদের কলেজের যে ফ্রেন্ডগুলো আছে এগুলো সবাইকে তোমরা কি গ্রুপ ধৈর্য নিয়ে আসবা, যে ফুল ফ্রিতে একটা কোর্স হচ্ছে, তো এখানে ক্লাস করতে, এটা হচ্ছে কথা। অবশ্যই তোমরা যদি ভালো রেসপন্স করো, তাহলে আমরা তোমাদেরকে আরও বেশি ভালো সার্ভিস প্রোভাইড করতে পারবো, ঠিক আছে? ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায়, ঠিক না? ভালোবাসা না দিলে তো ভালোবাসা পাওয়া যায় না, একতরফাতে কোনো কিছু হয় না, ঠিক আছে? তো আজকে শুরু করি হচ্ছে রক্ত ও সঞ্চালন। বিসমিল্লাহির রহমানির রহিম। রক্ত ও সঞ্চালন, এই অধ্যায়টা তোমাদের আশা করি অনেক ভালোভাবে পড়া আছে। তো এখান থেকে আমরা দেখবো হচ্ছে যেগুলো তোমাদের সিকিউতে আসে, সিকিউতে যেগুলো বেশি বেশি আসে আমরা শুধু এইগুলোই দেখবো, বাকিগুলো দেখবো না যে কী অংশ আছে। তো রক্ত সঞ্চালনের মধ্যে এই অধ্যায় আলোচনা করা কি আছে, তো রক্ত নিয়ে আলোচনা করা আছে, এবং রক্ত যে পরিবহনকারী প্রধান অঙ্গ হচ্ছে কি হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করা আছে বিস্তারিত। তো রক্তর মধ্যে কি আছে আমরা কি জানি, রক্তের মধ্যে আছে রক্তরস ও রক্তকণিকা আছে। তো রক্তকণিকা হচ্ছে 3টা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আর রক্তরস। তো রক্তরস হচ্ছে 55% আর রক্তকণিকা হচ্ছে 45%, ঠিক আছে? তো রক্তরস নিয়ে কিন্তু তোমার বেশি একটা আসে না পরীক্ষাতে, দেখবা যে রক্তরস নিয়ে এরকম একটা আসে না, পরীক্ষাতে প্রশ্ন কম আসে। আর রক্ত হইতে পারে রক্তরসের কাজ এরকম কমই আসে, হয়তো রক্তের কাজটা আছে, তো রক্তের কাজটা আসলে তোমরা এমনিতে রক্তরসেরটা বলতে পারবা, এবং রক্তকণিকার যে কাজগুলো আছে এগুলো লিখে দিলে রক্তের কাজ হয়ে যায়, আসে না, এটা খুবই কম, এত ইজি প্রশ্ন দিবে না। তো মূলত বেশিরভাগ আসে হচ্ছে রক্তকণিকা থেকে। কি আসে? মূলত রক্তকণিকা 3 অংশ থেকে একটু বেশি প্রশ্ন আসে তোমাদের এই অধ্যায়। দেখো দাগ দিয়ে দিলাম। আগে হচ্ছে আমি প্রথমে বলবো যে কোন কোন অংশ থেকে পরীক্ষা আসে এবং কোনগুলো মাস্ট, যেগুলো এখন বলবো এগুলো মাস্ট পড়তেই হবে, বুঝছো? এগুলো ছাড়া পরীক্ষাতে যাবা মানে কি তুমি ধরা খাইবা ডাইরেক্ট, এখন যদি এগুলো ছাড়া যাও। তো যেগুলো মাস্ট আছে, প্রথমে আসে কি রক্তকণিকা, ঠিক আছে? রক্তকণিকা থেকে প্রশ্ন আসে, রক্তকণিকা। তারপরে হচ্ছে প্রধান রক্ত সংবহনকারী অঙ্গ হচ্ছে কি হৃৎপিণ্ড থেকে প্রশ্ন আসে, হৃৎপিণ্ড।
হৃৎপিণ্ড প্লাস রক্ত সংবহন, হৃৎপিণ্ড প্লাস রক্ত সংবহন। 3 নম্বর অংশটা হচ্ছে কার্ডিওভাস্কুলার রোগ যেগুলো আছে বা হৃৎপিণ্ডের রোগ। আমি সহজেই লিখি যে হৃৎপিণ্ডের রোগ, যাতে তোমরা হৃৎপিণ্ডের রোগগুলা, এগুলা থেকে কি প্রশ্ন আসে। তো রক্তকণিকা থেকে কি পড়তে হবে? রক্তকণিকা থেকে আমাদের সব কিছু পড়ার দরকার নেই, হচ্ছে প্রধানত দরকার হচ্ছে আমাদের রক্তকণিকাগুলোর বৈশিষ্ট্য, যে রোহিত রক্তকণিকার কী বৈশিষ্ট্য, শ্বেত রক্তকণিকার কী বৈশিষ্ট্য, অনুচক্রিকাগুলোর কী বৈশিষ্ট্য থাকে, তারপরে হচ্ছে যে প্রকারভেদ, কোনো প্রকারভেদ আছে কিনা। দেখা যাচ্ছে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কোনো প্রকারভেদ নেই, শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে প্রধানত 2টা প্রকার আছে, অনুচক্রিকা প্রকারভেদ নেই। তাহলে এটা লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা এই ক্ষেত্রে সহজ হয়ে গেলো, কোনো প্রকারভেদ নেই। আরেকটা কাজ হচ্ছে রক্তকণিকার কাজগুলো হচ্ছে মেইন পয়েন্ট হচ্ছে কাজগুলো থেকে আসে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে রক্তকণিকাগুলো পার্থক্য। মনে করো যে কোনো একটা রক্তকণিকা দিল, তো রক্তকণিকা দিয়ে বলবো একটা চিত্র দেওয়া আছে, উদ্দীপকের চিত্র, যে এ একটা চিত্র, বি একটা চিত্র, এর চিত্রে রক্তকণিকার বৈশিষ্ট্য লেখো, এরকম আসতে পারে, বা কাজ লিখো, বা প্রকারভেদ ব্যাখ্যা করে, এরকম একটা আসতে পারে, বা এ ও বি রক্তকণিকার মধ্যে পার্থক্য, বা এ ও বি এর মধ্যে পার্থক্য, এরকম বলবে পরীক্ষায়, এরকমই আসে। তোমরা গাইড খুললে বা টেস্ট পেপার খুললে দেখতে পারবে। তো রক্তকণিকার মধ্যে মূলত পড়তে হবে তোমাদের কি বৈশিষ্ট্য, তারপরে পড়তে হবে প্রকারভেদ, তারপরে পড়তে হয় কি আমাদের কাজ, আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে রক্তকণিকাগুলোর মধ্যে পার্থক্য। ঠিক আছে, রক্তকণিকার মধ্যে আমি এখানে লিখে দিই রক্তকণিকাগুলোর মধ্যে পার্থক্য। তোমরা চাইলে অনেকে নোট করতে পারো, যেগুলো অনেকে মানে এটা তো বেশি লিখবো না, এখন তোমাদের শুধু বুঝাই দিবে, এবং একটা গাইডলাইন বিষয়ক একটা ক্লাস হইতেছে মূলত, এবং একবারে ধরে বুঝাই দিব যাতে আর কোনো কি সমস্যা না থাকে, এবং সব কিছু আশা করি তোমরা বুঝতে পারবে। তো এটা হচ্ছে রক্তকণিকা। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে একবার ফরজ, এটা পড়তেই হবে, মানে এটা আসবে দেখবে যে যদি 10টা প্রশ্নগুলো দেখবে যে 7টাতে এটা আসছে 7টাতে আসছে। এটা হচ্ছে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, এটা খুবই বেশি আসে, মানে হৃৎপিণ্ডের লম্বালম্বিভাবে কাটলে যা দেখা যাবে তুমি খাতায় উপস্থাপন করবা। তো অনেকেই ভালোভাবে আঁকতে পারো না, আজকে দেখিয়ে দিব যে কীভাবে সহজে, ভাইয়া চিত্র ভালো আঁকতে পারি না, তারপরে দেখা যাবে কীভাবে সহজে তোমরা যতটুকু সম্ভব আঁকতে পারো আর কি, যে আসলে বোঝা যায় যে আসলে হৃৎপিণ্ডের ছবি আঁকছো। আর না, অনেকেই তো আছে কী ছবি আঁকছে, এটা যদি নিচে দিয়ে না লেখা দেয় তাহলে বুঝে স্যার ম্যাডাম এগুলোই বুঝবে না যে আসলে কী আঁকছে সে। তো এরকম হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। তারপরে আছে তোমরা পড়বা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ আছে এটা তো আমরা সবাই জানি। হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলো তো? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আশা করি আমার সব বাচ্চারা এটা জানে, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপরে আসছে এই হৃৎপিণ্ডের মধ্যে প্রকোষ্ঠগুলো আছে, এই প্রকোষ্ঠগুলো কীভাবে রক্ত সংবহন করবে, এগুলো হচ্ছে রক্ত সংবহন কীভাবে হবে, রক্ত সংবহন কীভাবে হবে। ঠিক আছে, হৃৎপিণ্ডের মধ্যে দেওয়া এই যে রক্ত প্রকোষ্ঠগুলো আছে এগুলোর মধ্যে তো রক্ত সংবহন হবে, এখন কীভাবে কোনটা থেকে কোথায় যাবে, কীভাবে রক্ত সংবহন হবে, এটা হচ্ছে কাজ। তারপর হচ্ছে হৃৎপিণ্ডের কপাটিকা, কপাটিকা বা হৃৎপিণ্ডের কপাটিকা। তারপরে যদি আমরা দেখি যে হৃৎপিণ্ডের কপাটিকা, তারপরে হৃৎপিণ্ডের জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যু কি মানে কিছু বিশেষ স্পেশালাইজড কিছু টিস্যু আছে হৃৎপিণ্ডের মধ্যে যারা হৃদস্পন্দন সৃষ্টি করে এবং হৃদস্পন্দনটাকে পরিবহন করে, এগুলোর বলা হয় কি জাংশনাল টিস্যু। আরেকটা অংশ থেকে প্রশ্ন আসে বেশিরভাগ, এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন বা পোর্টাল সার্কুলেশন। এটা কিন্তু প্রশ্ন আসে যে একটা চিত্র দিয়ে দিল, এটা কোন ধরনের সংবহন, বা একটা হৃৎপিণ্ডের চিত্র দেওয়া আছে 1, 2 এরকম ল্যান্ডমার্ক মানে একটু পয়েন্টেড করা আছে, বলো যে 1, 2, 3 এই যে সার্কুলেশন রইল কোন ধরনের সার্কুলেশন এটার মধ্যে হয়। তো এটা হচ্ছে তোমার পড়তে হবে সিস্টেমিক সার্কুলেশন বা সিস্টেমিক সংবহন, সিস্টেমিক
প্লাস পোর্টাল সংবহন করতে হবে, পোর্টাল সংবহন, এই দুইটি বেশি আসে। আমরা বাকিগুলো একটু দেখবো যে আসলে কি। তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। হৃৎপিণ্ডের রোগ থেকে তোমার মাস্ট পড়তে হবে অ্যানজাইনা, অ্যানজাইনা। তারপরে পড়তে হবে কি, অ্যানজাইনার পরে হচ্ছে আমরা বেশিরভাগ দেখি যে বেশিরভাগ মানুষ যে কারণে হৃৎপিণ্ডের যে অসুস্থতার কারণে মারা যায় এটা হচ্ছে হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওর। এই দুইটা কারণে কিন্তু বেশিরভাগ মানে যারা হৃদরোগে ভোগে এই বেশিরভাগ কিন্তু মারা যায় হচ্ছে দুইটা রোগ। এই দুইটা হচ্ছে মানে খুবই ডেঞ্জারাস রোগ। এরা হচ্ছে হার্ট অ্যাটাক। আবার অনেকের তো শুধু একজন আরেকজনরে দেখলে হার্ট অ্যাটাক হয়ে যায়, ঠিক কি না? হার্ট ফেইলিওর, ঠিক না? হার্ট ফেইলিওর বানান হয়েছে কি না? হার্ট ফেইল হবে, হার্ট ফেইলিওর, ঠিক আছে? এই হার্ট ফেইলিওর কিন্তু করা যাবে না, একজন আরেকজনের দেখা যে ভাব হয় মাঝে মাঝে কাপড়ের মধ্যে এরকম হয়। তো এটা হচ্ছে যাক বাদ দে। এটা হচ্ছে তোমার ওভারঅল ধারণা যে অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন আসবে, মানে এই টপিকগুলো মাস্ট পড়তে হবে, এই টপিক থেকে মাস্ট প্রশ্ন আসবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে রক্তকণিকাগুলো বৈশিষ্ট্য নিয়ে। রক্তকণিকাগুলো বৈশিষ্ট্য এবং এগুলোর প্রকারভেদ মূলত হচ্ছে এই তিনটা অংশ আছে না, তিনটা লেকচারের মাধ্যমে শেষ হবে। তো প্রথম লেকচারটা হবে রক্তকণিকা নিয়ে। তো রক্তকণিকার বৈশিষ্ট্য, কাজ, প্রকারভেদ এগুলো দেখবো যে কী কী পড়তে হবে। এখান থেকে একবার সব ইজি হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তো সবাই হেডিং দেব। রক্তকণিকার মধ্যে প্রথমে দেখবো হচ্ছে রোহিত রক্তকণিকা বা আরবিসি, তারপর হচ্ছে ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে প্লেটলেটস বা অনুচক্রিকা, ঠিক আছে? বাংলা হয়েছে কিনা জানি না, বাধ্য। তো হচ্ছে প্লেটলেটস বা অনুচক্রিকা, তোমরা বাংলাতে লেখো। তো এগুলোর মধ্যে দেখবো যে আসলে এগুলোর বৈশিষ্ট্য কী, এগুলোর মানে এগুলো এরকমভাবে উপস্থাপন করছি মূলত তোমাদের পার্থক্যটাই বেশিরভাগ আসে। তো পার্থক্যের মধ্যে কিন্তু কী দ্বারা পার্থক্য করে, একটা আরেকটার বৈশিষ্ট্য দ্বারাই তো পার্থক্য করা হয়, বৈশিষ্ট্য ছাড়া কি পার্থক্য করা সম্ভব না। তো পার্থক্যটা যদি আমরা পড়ে ফেলি তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের কি জানা হয়ে গেলো, আর আবার নতুন করে বৈশিষ্ট্যের সাথে পার্থক্য কি করা লাগলো না। তো আমরা সংখ্যাটা দেওয়া শুরু করি যে লোহিত রক্তকণিকার সংখ্যা কত। লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে এখানে আরেকটা অন্য কালি দিয়ে লিখি ভালো হবে। সংখ্যা দেখা যাচ্ছে কিনা, আশা করি দেখা যাচ্ছে। ক্যামেরাম্যান নাই যে বলবে যে আসলে দেখা যাচ্ছে কিনা, না দেখলে এটা বুঝে করে যাচ্ছে। সংখ্যা কত, সংখ্যাটা 45 থেকে 50 লাখ, যদিও এটা ভেরি করে, এক এক বই এক এক রকম দিয়ে রাখছে। 45 থেকে 50 লাখ না। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 8,000, আর এটা হচ্ছে 1.5 লক্ষ থেকে 4 লাখ, 1.5 লক্ষ থেকে হয়েছে কি না, হ্যাঁ 1.5 লক্ষ থেকে 4 লাখ। তো এটা হচ্ছে অনেকে প্রশ্ন করেও বা এরকম বুঝো না যে আসলে সংখ্যাটা বেশি কেন। আমি বলে দিই যে লোহিত রক্তকণিকার সংখ্যাটা এত বেশি কেন। এর কারণটা হচ্ছে এরা বিভাজিত হতে পারে না, এরা বিভাজিত হতে পারে না। এখন বিভাজিত না হওয়ার কারণে সংখ্যাটা বাড়ার কারণটা কি? এটা সংখ্যাটা বাড়ার কারণ হচ্ছে লোহিত রক্তকণিকা মূলত কী করে, আমাদের দেহে অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। তো এখন আমাদের দেহে যদি কোনো কারণে মানে লোহিত রক্তকণিকার স্বল্পতা দেখা যায়, মনে করো কেউ একজন অ্যাক্সিডেন্ট করলো বা দুর্ঘটনার কারণে কি রক্ত ব্লিডিং হলো, রক্তক্ষরণ হইতেছে, রক্তক্ষরণের ক্ষেত্রে লোহিত রক্তকণিকা বের হয়ে যাচ্ছে না বা কমে যাচ্ছে না। তো এখন লোহিত রক্তকণিকা আবার কি বিভাজিত করতে পারে না। তো লোহিত রক্তকণিকা শর্ট হয়ে যাবে কিনা বলো তো? রক্তক্ষরণ হলে লোহিত রক্তকণিকা কমে যাইতেছে, আবার এটা বিভাজন করে মানে পুনরুৎপত্তিও করতে পারবো না, যে এটা ক্ষতিটা পোষাইতে পারবো না।
তো যদি এরকম বিভাজিত করতে পারতেছি না, রক্ত বের হইতেছে, তাহলে সমস্যা, তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পরবর্তী সাপ্লাই হতে পারবে না, যার কারণে সৃষ্টিকর্তা আগে থেকে এত বেশি লোহিত রক্তকণিকা দিয়ে রাখছে যাতে আমাদের যে কি কোনো সময় ডেফিসিয়েন্সি বা ঘাটতি না হয়, ঠিক আছে। আর শ্বেত রক্তকণিকার সংখ্যাটা কম, কারণ এটা কি বিভাজিত হইতে পারে, এটার ভিতরে আর একটা কথা হচ্ছে এটা বিভাজিত হতে পারে কারণ এর মধ্যে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস না থাকলে এটা কীভাবে বিভাজিত হবে, এটা সবাই জানি। হচ্ছে তারপরে হচ্ছে এটা হচ্ছে কি বিভাজিত হতে পারে, বিভাজিত হতে পারে, এরা কি এরা হচ্ছে বিভাজিত হতে পারে না, তাই এদের সংখ্যা বেশি। বিভাজিত হতে পারে না কারণ কি নিউক্লিয়াস নাই, এদের মধ্যে কি নিউক্লিয়াস নাই। আরেকটা কথা হচ্ছে আমাদের দেহে প্রতিনিয়ত কি অনেক বেশি ব্লিডিং হয়, বুঝছো, অনেক বেশি মানে প্রতিনিয়ত বলতে অনেক বেশি ব্লিডিং হয় বলতে একটা কি আরও থাপ্পড় দ্বারা বা কোনো একটা চাপ প্রয়োগ বা অনেক ক্ষেত্রে ধাক্কা এরকম ইন্টারনাল ছোটো ছোটো ব্লিডিং হয়, তার জন্য কি অনুচক্রিকা দরকার। তো অনুচক্রিকাগুলো বিভাজিত করতে পারতেছে না যে কারণে নিউক্লিয়াস নাই, আর তো ওইখানে বিভাজিত করতে পারতেছে না, তাহলে তো যদি ছোটো ছোটো ব্লিডিং, তো আমার তো অনুচক্রিকাগুলো আসে কি ব্লিডিংগুলো বন্ধ করে। এখন কোনো বড় ধরনের ব্লিডিং হলে তখন যদি অনুচক্রিকা শর্ট করে যায়, গ্যাপ করে যায়, তার জন্য কি বেশি অনুচক্রিকা দরকার, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে এ হচ্ছে কথা, তারপরে হচ্ছে দেখো নিউক্লিয়াস, নিউক্লিয়াস দ্বারা কি এটা আমরা অলরেডি বুঝে লাইছি যে আসলে কি হবে নিউক্লিয়াসের ব্যাপারটা। নিউক্লিয়াস এদের ক্ষেত্রে আরবিসির ক্ষেত্রে দেখো, আরবিসির ক্ষেত্রে কি হয়, এদের প্রাথমিকভাবে নিউক্লিয়াসটা থাকে, কিন্তু যখন পরিণত হয় বা পরিণত লোহিত রক্তকণিকা হয় তখন মানে নিউক্লিয়াসটা কি থাকে না। এখন কেন থাকে না, নিউক্লিয়াস প্রাথমিক লিখে দেয় আগে, তারপরে ব্যাখ্যা করতেছি। প্রাথমিকভাবে নিউক্লিয়াস থাকলেও পরিণত কণিকায় নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে। এখন কথা হচ্ছে কেন নিউক্লিয়াস থাকে না, এটা অনেকে প্রশ্ন করে যে আসলে নিউক্লিয়াসটা যে থাকে না এটা কেন থাকে না, লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াসটা কেন থাকে না। এটা দেখো যে আসলে কেন থাকে না, এটা না থাকার কারণ হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে যাতে হিমোগ্লোবিনটা বেশি পরিমাণে হিমোগ্লোবিন ধারণ করতে পারে, যাতে বেশি পরিমাণ কি হিমোগ্লোবিন ধারণ করতে পারে। এখন কথা হচ্ছে আমরা তো জানি যে লোহিত রক্তকণিকার যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবর্তন হয়, এটা মূলত বেশিরভাগ কাজটাই করে কি এই হিমোগ্লোবিন নামক কি রক্ত রঞ্জক, একটা এই যে রঞ্জক পদার্থটা, এটাই মূলত অক্সিজেন পরিবহন করে। এবং হিমোগ্লোবিন যদি কম থাকে লোহিত রক্তকণিকার মধ্যে, তাহলে অক্সিজেন কি কম পরিবহন করতে পারবে, বেশি পরিবহন করতে পারবে না এবং দেহের চাহিদা মানে মেটাইতে পারবে না, যার কারণে বেশি পরিমাণ হিমোগ্লোবিন ধারণ করা দরকার। তার কারণে হচ্ছে কি লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াসটা বের হয়ে যায় একটা স্পেস দিয়ে, যার কারণে কি বেশি করে হিমোগ্লোবিন ধারণ করতে পারে এবং বেশি করে হিমোগ্লোবিন ধারণ করার ফলাফল কি বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে, বেশি অক্সিজেন পরিবহন, ঠিক আছে। এটার মধ্যে হচ্ছে নিউক্লিয়াস থাকে, কালো কালি দিয়ে লেখে, এদের নিউক্লিয়াস থাকে। আর এদেরও থাকে না, নিউক্লিয়াস থাকে না, এদের কোনো সময় নিউক্লিয়াস থাকে না। আরবিসির ক্ষেত্রে তো প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াসটা থাকে, কিন্তু অনুচক্রিকার ক্ষেত্রে কোনো অবস্থায় কি নিউক্লিয়াস থাকে না। কেন নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। এখন কেন থাকে না বলো তো, এটা কারণ হচ্ছে এই যে অনুচক্রিকা হচ্ছে একটা কোষ ভগ্নাংশ, মেগাক্যারিওসাইট একটা কোষ আছে, অস্থির কোষ, তো এরা কি অনেকভাবে ভাঙবে, এরকম ভাঙা যাবে, টুকরা টুকরা হবে কোষ ভগ্নাংশ, এরকম টুকরা টুকরা হইয়া একটা করে এরকম তৈরি করবে কোষ, এগুলো অনুচক্রিকা এরকম থাকে, এরকম কোষ। তো একটা কোষ ভগ্নাংশ, একটা কোষকে যদি ভাঙা হয়, কেটে ফেলা হয়, টুকরা টুকরা করা হয়, তার মধ্যে কি নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসটা কি মানে এটা কি বিলুপ্ত হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, তো নিউক্লিয়াসটা কি থাকে না। এটা হচ্ছে কাহিনী, কারণ কি এটা কোষ ভগ্নাংশ, লেখা রাখো কোষ ভগ্নাংশ, যার কারণে কি
এটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। আশা করি এতটুকু বুঝছো। হ্যাঁ, এটা মুছে দিই, বোঝানোর জন্য দিলাম। তারপরে হচ্ছে বর্ণটা দেখি আসলে কোনটা কী বর্ণ। তারপরে হচ্ছে বর্ণ, এটা তো আশা করি বুঝছো। বর্ণ বর্ণ সরি বর্ণ। তো লোহিত রক্তকণিকার বর্ণ আমরা জানি হচ্ছে লাল, কারণ কি হিমোগ্লোবিন নামক কি রঞ্জক পদার্থ থাকে। এই হিমোগ্লোবিনের কারণে কি লোহিত রক্তকণিকা লাল হয়েছে। আর কি কারণ, বর্ণ এটা কীরকম লাল লাল। এটা কি, এটার ক্ষেত্রে কিন্তু সাদা না, এটা হচ্ছে বর্ণহীন। অনেকেই মনে করে যে কি যেহেতু মানে শ্বেত রক্তকণিকা তার মানে কি এটা সাদা হবে, আসলে এটা সাদা না, এটা হচ্ছে কি বর্ণহীন। কারণ এটার মধ্যে কোনো বর্ণ নাই, বুঝছো, যার কারণে এটা যেটা বর্ণ নাই এটাই দেখতে কি শ্বেত হয় না, স্বচ্ছ হয়, যার কারণে কি বর্ণহীন বলছে। এটাও কি বর্ণহীন, এটাও বর্ণহীন বর্ণহীন। এই তো গেল বর্ণ। তারপর হচ্ছে আয়ুকাল, এটা তো গেল, এগুলো আশা করি তোমরা লেখছো। এখন হচ্ছে আয়ুকাল, একটু মুছে দেখে, নিচে লিখতে সমস্যা হবে। আয়ুকাল একটু মুছে দেখে, যারা লেখছো তারা লেখা রাখতে পারো যাতে ব্যাখ্যা সহকারে তোমরা কি বুঝতে পারো। আয়ুকাল এটা সবাই জানি যে লোহিত রক্তকণিকার আয়ুকাল কতদিন, সবাই জানি যে কি 120 দিন। এখন কথা হচ্ছে লোহিত রক্তকণিকার আয়ুকালটা 120 দিনই কেন, বেশি হইলো না কম হইলো না কেন? তোমরা জানো, তোমরা আশা করি তোমরা সবাই জানো, তারপরে একবার করে বলছি, কারণ কি বেসিক ক্লাস তো তোমরা আগেই করে ফেলছো। এটা তো শুধু রিভিশন হচ্ছে বা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কি নাকি কোন অংশ থেকে পরীক্ষা আসে। তারপর হচ্ছে আয়ুকাল, লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কত দিন? 120 দিন। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কত দিন বা এগুলো মনে নাই, দেখে লেখে 2 থেকে 15 দিন। অনুযোগের ক্ষেত্রে 5 থেকে 9 দিন। আচ্ছা বলো তো, এখন লোহিত রক্তকণিকার ক্ষেত্রে এটা বেশি 9 দিন, বেশি বা এরকম, এটা কারণটা কি? এই লোহিত রক্তকণিকা 120 দিন পরে পরে কেন এটা জ্যেষ্ঠ হয়ে যাবে? এটা কারণটা হচ্ছে লোহিত রক্তকণিকা যখন রক্তের মাধ্যমে পরিবহন হয় তখন কি একটা আরেকটার সাথে ধাক্কা খায় বা রক্তনালিকার মধ্যে চলাফেরার সময় এই রক্তনালিকার গাত্র কি ধাক্কা খাইতেছে, নিজেদের মধ্যে ধাক্কা খাইতেছে, রক্তনালিকার মধ্যে ধাক্কা খাচ্ছে, যার কারণে কি এরা ধীরে ধীরে কিছু অংশ ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়। এরকম করে দেখা গেছে কি এরা 120 দিন পর্যন্ত কার্যকর থাকে বা ও কার্যকরভাবে অক্সিজেন পরিবহন করতে পারে। আর 120 দিনের পরে এরা কি কার্যকরভাবে অক্সিজেন পরিবহন করতে পারে না। এরার কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। এখন এরা যদি অক্সিজেন পরিবহন না করতে না পারে, এরা আমার দরকার আছে? এরা তো দরকার নাই, দেহের মধ্যে এদের কোনো কাজ নাই। এরা থাইকা কি দেহের বিভিন্ন ক্যান্সার সৃষ্টি করবে বা টিউমার এরকম সৃষ্টি করবে, যার কারণে কী হচ্ছে এটা ধ্বংস করা দরকার। এটা কি করে তখন কি স্প্লিন কি করে ধ্বংস করে দেয় লোহিত রক্ত। আসে বুঝতে পারছো? এটা লিখে দেয় কী ছিল, পরিবহনের সময় ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, পরিবহনের সময় ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এটার কারণটা কি? এটার এতদিন এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো শ্বেত রক্তকণিকার প্রধান কাজটা কি বলতো? প্রধান কাজটা হচ্ছে কি রোগ প্রতিরোধ করা। এখন দেহের মধ্যে অনেক জীবাণু, প্রতিনিয়ত অনেক জীবাণু কিন্তু আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, আমরা বুঝতে পারি না, অনেক জীবাণু কিন্তু প্রবেশ করে। তো জীবাণুগুলো যে প্রবেশ করে এটা প্রতিরোধ করতে হবে না? তো শ্বেত রক্তকণিকা প্রতিনিয়তই কিন্তু কি কাজ করতেছে, যার কারণে প্রতিনিয়ত কি শ্বেত রক্তকণিকাগুলো যে কাজ করতে হয়, ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় কাজ করতেছে বা ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা কাজ করে। তো কাজ যে করতেছে, তো এই যে কোষগুলো আছে বা ফরেন পার্টিকেলস বা জীবাণুগুলোকে ধ্বংস করতেছে, যার কারণে কী হইতেছে শ্বেত রক্তকণিকা মানে জীবাণুর সাথে কিন্তু শ্বেত রক্তকণিকাটাও কি জ্যেষ্ঠ হয়ে যাইতেছে, ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝছো? যার কারণে শ্বেত রক্তকণিকা কম হচ্ছে। প্রধান কাজ কি? রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে, প্রধান কাজ এটার। এখন এটা রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে মূলত কখন করে? জীবাণু প্রবেশ করলে, জীবাণু প্রবেশ করলে রোগ প্রতিরোধ করে। তারপরে এখন যদি জীবাণুটা ধ্বংস হয়ে যায়,
জীবাণুটা ধ্বংস করতে বা রোগ প্রতিরোধ করে জীবাণু প্রবেশ করলে, এখন জীবাণুটা ধ্বংস করতে বা জীবাণুটা প্রতিরোধ করতে শ্বেতরক্তকে ব্যবহার করে। জীবাণুটা কি শ্বেতরক্ত প্রতিরোধ করতে গেলে কি ড্যাশ হয়ে যেতেছে, তো প্রবেশ করে করলে ডব্লিউবিসি প্রতিরোধ করতে যায়, সেটা কি আরও ড্যাশ হয়ে যাইতেছে। বুঝতে পারছো? আরেকটা কথা হচ্ছে এই যে অনুচক্রিকাগুলো, এই অনুচক্রিকাগুলো লোহিত রক্তকণিকার মতো সেম। এই যে প্রতিনিয়ত বললাম এর আগে, অনেক রক্ত ইন্টারনাল অনেক ছোটো ছোটো ব্লিডিং হয়, কারো থাপ্পড় দিলে বা কোনো একটা প্রেশার লাগলে ছোটোখাটো ব্লিডিং হয়। তো এই ব্লিডিংগুলো কি অনুচক্রিয়াগুলো ফিল আপ করে, যার কারণে অনুচক্রের সংখ্যা কমাইতেছে। মানে অনুচক্রিয়াগুলো কি রক্ত তঞ্চন করলে কি অনুচক্রিয়াগুলো ড্যাশ হয়ে যেতেছে, এটা কিন্তু আর পুনরায় করা যায় না। আরেকটা কারণ হচ্ছে এরা এই যে লোহিত রক্তকণিকার কথা বললাম, এরাও কি পরিবহন হওয়ার সময় কি হয়, এরাও তোমার পরিবহন হওয়ার সময় ধাক্কা লাগে বা রক্তকণিকার গাত্রে ধাক্কা লাগে বা অন্যান্য কণিকার সাথে ধাক্কা লাগে, এরা ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়। পরিবহনের সময় কি নষ্ট হয়ে যায়, পরিবহনের সময় ছিঁড়ে যায়। আরেকটা বলতে পারো, এর একটা কজ, আরেকটা বলতে হচ্ছে এটা কি প্রতিনিয়ত অনেক ক্ষুদ্র রক্তক্ষরণ বন্ধ করে। এটা কি কারণে কমে যেতেছে বা 105 দিন, 5 থেকে 9 দিন এত কম? কারণ হচ্ছে এরা পরিবহনের সময় ছিঁড়ে যায়, এরা তাড়াতাড়ি ছিঁড়ে যায়, এটা ছোটো ছোটো কণিকা, এরা বেশিক্ষণ করতে পারে না, আরবিসির মতো এত স্টেবিলিটি নাই এদের, যার কারণে এরা খুবই কম সময় কি ছিঁড়ে যাচ্ছে। তারা হচ্ছে প্রতিনিয়ত ক্ষুদ্র ব্লিডিং হইতেছে। ব্লিডিং হওয়ার সময় এই ক্ষুদ্র ব্লিডিং অফ করার জন্য অনুচক্রের প্রয়োজন হয়, যার কারণে অনুচক্রের সংখ্যাটা কী কমে যাইতেছে। আকৃতি, এখন আসো আকৃতি নিয়ে সেটা বলো। আমরা লোহিত রক্তকণিকার আকৃতি তো জানি, লোহিত রক্তকণিকার আকৃতি বলো কি দ্বি-অবতল বা বাইকনকেভ। দ্বি-অবতল বা বাইকনকেভ কিরকম থাকে, এটা যদি প্রস্থচ্ছেদ দেখায়, দেখো এটা হচ্ছে কনকেভ মানে হচ্ছে কি অবতল। আর দ্বি-অবতল বলা হচ্ছে কি এবং দুই সাইডে কি অবতল থাকে না, তার জন্য দ্বি-অবতল বলা হয়েছে। তো দ্বি-অবতল বা বাইকনকেভ, এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে, প্রথমে নিউক্লিয়াস থাকে। এখন নিউক্লিয়াসটা তোমার যেরকম থাকে, তখন লোহিত রক্তকণিকার কী থাকে, গুল থাকে। এরা কেন থেকে একটা বড় একটা অংশ সরে গেল, তখন কি এরা ভিতরের দিকে যাবো না? কমন সেন্সে বোঝা যাইতেছে। একটা বল ছিল, বলের গুল ছিল, হাওয়াটা বের করে দিছ এবং ভিতরে একটা কিছু রাখিয়া দিছ, তো এটা কি মাঝখানের দিকে চুপসায় যাবো, দেখবা চুপসায় যাবো এবং দ্বি-অবতল একটা তৈরি করে। তো এটা সুবিধাটা কি, দ্বি-অবতল হওয়ার কারণ হচ্ছে, সুবিধা হচ্ছে, এবং এটার কারণটা কি, দ্বি-অবতলের কারণ হচ্ছে নিউক্লিয়াস থাকে না। দ্বি-অবতল হওয়ার কারণ হচ্ছে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস থাকে না। তারপরে আরেকটা কারণ হচ্ছে বেশি পরিমাণ, ঠিক আছে, নিয়ে দেখি সম্পূর্ণভাবে হিমোগ্লোবিন ধারণ করতে পারে। এটা হিমোগ্লোবিনটা খুব ভালোভাবে এবং সম্পূর্ণভাবে ধারণ করতে পারে, প্লাস হচ্ছে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বেড়ে যায়, আসলে দেখো কি বাড়ছে কিনা। এটা যদি এরকম সমান থাকতো, তো এই অংশটা কিন্তু কম থাকলে, এটা যদি এরকম সমান থাকতো, এরকম মনে করো যে সমান, তো অংশ কম, তো এটা যদি ক্ষেত্রফল বাড়াইতে চাও, তাহলে কী করতে হবে, দেখো এরকমভাবে ফোল্ড করে দিতে হবে। তো এই অংশটা বেশি না, এই অংশতে ধরো, এই অংশটা এরকম, তো এই কার্ভটা ধরবে কিন্তু বেশি এই সোজা স্ট্রেট থেকে, যার কারণে কি বেশি পৃষ্ঠতলের ক্ষেত্রফল থাকে। তো বেশি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সুবিধাটা কি, বেশি পৃষ্ঠতল থাকার কারণে বেশি অংশ জুড়া, লোহিত রক্তকণিকার বেশি অংশ জুড়া কি সে তোমার অক্সিজেনটা তোমার ব্যাপনের মাধ্যমে কি তোমার কোষে প্রবেশ, মানে কোষে প্রদান করতে পারবো, আবার কি ফুসফুস থেকে শোষণ করতে পারবো। মানে অক্সিজেন তার যে ব্যাপন হবে বা অক্সিজেন যে পরিবহন হবে, এটা কি তার জন্য সহজ হবে, যার কারণে এটা হচ্ছে কি
দ্বিগণভাবে থাকে। আর এটা হচ্ছে তোমার অনিয়তকার বা গোলাকার বা অনিয়তাকার, এটা নির্দিষ্ট শ্বেত রক্তকণিকার কোনো কি নির্দিষ্ট আকার নেই, এটা হচ্ছে অনিয়ত আকার, গোলাকার বা অনিয়ত আকার, গোলাকার বা অনিয়তাকার, অনিয়তকার, অনিয়তকার। এইটা অনুচক্রিয় কি অনিয়তকার, কোনো নির্দিষ্ট আকার নাই। মানগুলো একটু দেখে রাখবো, হ্যাঁ। অনিয়তাকার আচ্ছা প্রকারভেদ দেখো, তারপরে একটা ইয়া দিয়া দিবা, দেখো প্রকারভেদ, এটাতে কাছে পার্থক্যের ক্ষেত্রে তোমরা একটা কাজ করবে, এখানে একটু দেখে দিই, তোমরা প্রকারভেদটারও একটা পার্থক্য দিয়ে দিবা, বুঝছো? এখানে তোমাদের বইয়ে পার্থক্য 6টা না 7টা আছে, তোমরা প্রকারভেদটারও একটা পার্থক্য দিবা এবং নিচে দেওয়া কাজের পরে লোহিত রক্তকণিকার একটা চিত্র এঁকে দিবা। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, 3টা কি ছোটো ছোটো বক্স করে এরকম, মূলত এরকম তো বক্স করে করবা, শেষে দেওয়া তো এরকম বক্স থাকে, তো শেষে যে ইয়ারা থাকবো এটার মধ্যে এরকম দিয়ে দিবা যে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লোহিত আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেটস, বা এরকম যেটা মনে করো যে আরবিসি বা প্লেটলেট যে কোনো 2টা আসতে পারে বা যে কোনো 3টায় আসতে পারে, মূলত 2টায় আসে। তো এখানে কি করবা, লোহিত রক্তকণিকার চিত্র রাখা দিবা, মনে করো যে লোহিত রক্তকণিকার চিত্রটা এরকম থাকে, এরকম দিয়া গোলাকার দিয়ে এরকম একটা দিয়ে দিবা, এটা হচ্ছে এরকমভাবে, তো এরকমভাবে বাইকনকার দিয়ে দিবা। ডব্লিউবিসি যদি এরকম দেওয়া, এরকম দিয়ে দিতে পারো, এরকম দেওয়া, এরকম 2টা, একটা গ্রানুলোসাইট একটা গ্রানুলোসাইট, এরকম 2টা দিয়ে দিবা। প্লেটস এরকম কোনা দিয়ে দিবা, ঠিক আছে? তো এরা এরকম দিয়ে দিলে তুমি একটা প্রকারভেদ বাড়তেছে, মানে একটা পার্থক্য বাড়তেছে। আরেকটা হচ্ছে তোমরা কাজ করবা কি প্রকারভেদ বাড়াইবা, প্রকারভেদ একটা মানে একটা পয়েন্ট তৈরি করবা। প্রকারভেদ দেখো, প্রকারভেদ যদি লেখো, প্রকারভেদের মধ্যে হচ্ছে লোহিত রক্তকণিকার কোনো প্রকারভেদ নেই, লেখবা যে প্রকারভেদ নেই, প্রকারভেদ নেই। এটা প্রধানত কয় প্রকার? 2 প্রকার, জানো? এটার কোনো প্রকারভেদ নেই, অনুচক্রিকার কি কোনো প্রকারভেদ নেই। এটা তো গেল যে প্রকারভেদ নেই, সেটা এটা হচ্ছে বৈশিষ্ট্য গেল, বৈশিষ্ট্যের সাথে সাথে আমরা পার্থক্য দেখে রাখলাম। এখন আমরা দেখবো যে কাজ, লোহিত রক্তকণিকার কাজটা কি, হ্যাঁ, লোহিত রক্তকণিকাটা কী কাজ করে। আশা করি তোমরা সবগুলা বেসিক জানো যে আসলে লোহিত রক্তকণিকা কী কাজ করে, কীভাবে কাজ করে, এটা তোমরা জানো। আমি শুধু এখন তোমাদের সাথে একটা রিমাইন্ডার দিব, তোমাদেরকে একটা আমার সাথে তোমরা একটা কি রিভিশন দিতেছ, জাস্ট এখন তো বোঝার কিছু সময় নেই, যা বোঝার আগেই বুঝে বলছে, শুধু রিভিশন হচ্ছে এবং দেখতেছো যে কোন অংশটা থেকে কীভাবে। আরেকটা কথা বলে রাখি, অনেকে ইয়া করো যে তোমরা বড় বড় অনেক প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছো, মানে এই ক্লাসগুলো কেন করবা, তাদের জন্য, তাদের যারা এরকম প্রশ্ন আসে তাদেরকে বলি, বড় রাজ্যের প্রজা হওয়ার থেকে ছোট রাজ্যের রাজা হওয়া ভালো। এই কথাটা কেন বললাম হচ্ছে, তোমরা বড় বড় প্ল্যাটফর্ম যেগুলোতে আছে তোমরা কি ওইখানে হয়তো তোমাদের মানে সেট আপ অনেক ভালো, ভাইয়েরা যারা ক্লাস করে এরা অনেক অভিজ্ঞ থাকে, আমাদের থেকে অনেক অভিজ্ঞ এবং ভালো জ্ঞানী ওনারা, কিন্তু আমরা তোমাদের মূলত আন্তরিকভাবে চেষ্টা করতেছি, বুঝছো, মূলত আন্তরিকভাবে চেষ্টা করতেছি, এবং আমরা যেহেতু নিজেরা ক্লাস নিচ্ছি, তোমরা যদি যে কোনো সমস্যা হয় তোমরা ডিরেক্ট আমাদের সাথে মানে ইন্টারঅ্যাকচুয়াল করতে পারো, ডিরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের সাথে একটা ইয়া থাকে। তো তোমরা অনেকেই বড় গ্রুপের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি কোনো একটা প্রশ্ন করতে বা অনেকেই ইয়া হয় না, সাহস হয় না, বা এরকম চায় না যে বড় মানে এরকম ভয় থাকে যে প্রশ্ন করবো না, কী করবো, একটা হেজিটেশন ভুগে। আমাদের কাছে কিন্তু হেজিটেশন নাই, একবার পার্সোনালি তোমরা কি প্রশ্ন করো, স্টুডেন্ট আমরা সবসময় স্টুডেন্টদের সাথে আসি। তো একটা কথা মনে রাখবা, তো হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। যারা এরকম চিন্তা আসে যে মনের মধ্যে আমি কেন আপনাদের সাথে যুক্ত থাকবো, এইটা হচ্ছে রিজন, রাজা হওয়ার চেষ্টা করো, প্রজা না। যদিও বেশিরভাগই এখন মানে এরকম যাক প্যারা নেই, যারা করতেছ তাদেরকে অভিনন্দন। তো লোহিত রক্তের প্রধান কাজ হচ্ছে দেখো কী করবো, অক্সিজেন পরিবহন করবে না, অক্সিজেন পরিবহন করা। লোহিত রক্তকণিকা মূলত কী করবে, অক্সিজেনটা পরিবহন করবে, এটা হচ্ছে লোহিত রক্তকণিকার প্রধান কাজ। এটা কীভাবে অক্সিজেনটা পরিবহন করবে, এই যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনটা তোমার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি অক্সিজেনটা পরিবহন করে, ফুসফুস থেকে এটা টিস্যুতে এনে ছেড়ে দেয়, আবার টিস্যু থেকে কী করে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন। এটা লেখো, হ্যাঁ, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এখানে উপরে লিখে দিই, হ্যাঁ, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। ওকে, আবার কার্বন ডাইঅক্সাইড যেটা আছে এটা কি টিস্যু থেকে কি ইয়াতে নেই, কি ফুসফুসে নিয়ে যায়। তারপর হচ্ছে রক্তের ঘনত্ব ও শান্ততা রক্ষা করা।
রক্তের আমি শুধু জাস্ট পয়েন্টগুলো লিখতেছি, তোমরা তো বইয়ে সব কিছু আছে। ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করা। তো ঘনত্ব বলতে গেলে কী বোঝায়, এটা তো আমরা সবাই জানি যে কোনো একটা কিছু ঘন অনেক বেশি, মানে এখানে এই যে রক্তরস আছে, রক্তরসের মধ্যে লোহিত রক্তকণিকার সংখ্যাটা একটু বেশি থাকে। তো যত বেশি লোহিত রক্তকণিকা থাকবে রক্ত তত বেশি ঘন হবে, রক্তের যে ঘনত্বটা আছে এটা মেনটেন হবে। আর সান্দ্রতা বিষয়টা কি, কোনো আচ্ছা সান্দ্রতাটা কি এটা আগে বুঝাচ্ছে, সান্দ্রতাটা কি অনেকে বুঝি না যে সান্দ্রতাটা কি। কোনো একটা তলের উপর দিয়ে কোনো একটা তরল যখন তোমার গড়াইয়া যাবে, বা কোনো একটা তল উপর দিয়ে তোমার তল যখন গড়িয়ে যায়, তরল একটা তলের উপর দেওয়া একটা যে কোনো তলের উপর দিয়ে যখন একটা তরল গড়িয়ে যায়, তখন এই তল কর্তৃক এই তরলের যে বাধাটা, তরল গড়ানোর সময় যে বাধাটা পায়, এটা বলা হয় সান্দ্রতা। আচ্ছা এইগুলো যদি ফিল না করতে একটা কিছু বলে, মনে করো যে কোনো একটা তল বা একটা কিছু, এটার মধ্যে 1 ফোঁটা পানি আর 1 ফোঁটা মধু ঢাইলা দিলে কোনটা আগে নিচে পড়বে? অবশ্যই পানিটা পড়বে, কারণ কি পানির সান্দ্রতা কম। এই যে তলটা আছে একটা, তো যে তলটাতে ছাইড়া দিলে এই তলটা মধুটারে বেশি তোমার কী করবে, প্রতিরোধ করবে, মধুর যে গতিটা এটা প্রতিরোধ করবে, এটা ঘর্ষণের মতো কাজ করবে, গতির বিরুদ্ধে একটা কি একটা বাধা সৃষ্টি করবে এই মধুটার ক্ষেত্রে। তার জন্য এটা বেশি সান্দ্রতা বেশি, কারণ এটা বাধাও বেশি, পানির ক্ষেত্রে বাধা কম, তার জন্য এটা কি সান্দ্রতা কম। তো লোহিত রক্তকণিকাটা কি এরকম সান্দ্রতা রক্ষা করে, যার কারণে কি রক্তের যে একটা সান্দ্রতা আছে, তো এটা মেনটেন করা হচ্ছে লোহিত রক্তকণিকা। এটা বাড়লে কমবে এই সান্দ্রতা বেড়ে যায়। এখন লোহিত রক্তকণিকা কমে গেলে সান্দ্রতা কি কমে যাব, লোহিত রক্তকণিকা বাইরে গেলে কি সান্দ্রতা বেড়ে যাইব, এটা হচ্ছে কথা। তারপর হচ্ছে বাফার রূপে অম্লক্ষারক, বাফার রূপে অম্লক্ষারকের ভারসাম্য রক্ষা করে। দেখো বাফার রূপে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, বাফার রূপে অম্ল ও ক্ষারকের ভারসাম্য রক্ষা করে। এটা তোমরা যখন তোমার ইয়াটা পড়বা, দেখেন শ্বসন ও শ্বাসক্রিয়াটা পড়বা, এটার মধ্যে একটা দেখবা যে ক্লোরাইড শিফট এবং বাইকার্বনের শিফট আছে, বুঝছো? এটা মূলত ক্লোরাইড শিফট বা বাইকার্বনের শিফট ও হেলডেন ইফেক্ট। হয়তো যে শ্বাসকষ্ট মানে শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়ে যারা পড়ছে এটা ধরতে পারতেছো, এটা একটা অধ্যায় আছে। তখন এটার মধ্যে আমি তোমাদের জাস্ট বুঝাই দিই, মনে করে যে একটা লোহিত রক্তকণিকা, ঠিক আছে? তো লোহিত রক্তকণিকার মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রথমে ঢুকে, কার্বন ডাইঅক্সাইড ঢুকার পরে লোহিত রক্তকণিকার মধ্যে পানি আছে, পানি থাকার কী কারণে হয়, এটা মিললে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এখানে কার্বনিক অ্যাসিড তৈরি হওয়াতে একটা এনজাইম দরকার, স্পেশাল একটা এনজাইম শুধু আরবিসিতেই থাকে, এটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, ঠিক আছে? কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম, তো এটা থাকে এবং কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমের সাহায্যে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটা কী করে ভাঙা যায়, ভাঙা কী হয় H+ প্লাস HCO3-, HCO3 তোমার রক্তরসে যাইব বাইকার্বনেট, আর এখান থেকে কি ক্লোরাইড শিফট হইব ভিতরে, লোহিত রক্তকণিকার ভিতরে ক্লোরাইড শিফট হইব। এবং এই যে হিমোগ্লোবিন এই হাইড্রোজেনটা আছে, এইটা লোহিত রক্তকণিকার ভিতরে যে প্রোটিনগুলো আছে, বিভিন্ন প্রোটিন গ্লোবিন প্রোটিন আছে, এগুলোর সাথে বাইন্ড হয়ে যায়। এখন দেখা যায় কোনো কারণে রক্তের অ্যালকোলোসিস হয়ে গেল বা রক্তের মধ্যে ক্ষারত্বটা বেশি বাইরে গেল, তখন কি এই যে গ্লোবিন প্রোটিনের সাথে এই হাইড্রোজেনগুলো যুক্ত আছে, এগুলো আস্তে আস্তে কি ব্লাডে আসা বলবো। আমি জাস্ট একটা ঝাপসার উপর এটা বললাম, এটা অনেক বিস্তারিত প্রসেস, এটা যদি তোমাদের এখন আমি বলতে যাই তাহলে এটা কি আউট অফ টপিক হয়ে যাবো। এটা জাস্ট জানিয়ে রাখা, আর যারা আগে থেকে পড়ছো তাদের কি পড়লা, তো যাদের পড়ছো তার তো সারছেই, যারা জানো। তারপর হচ্ছে ব্লাড গ্রুপিংয়ে সাহায্য করে, ব্লাড গ্রুপিংয়ে সাহায্য করে, ব্লাড গ্রুপিং। কারণ ব্লাড গ্রুপিং করার জন্য কী দরকার, অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। কারণ লোহিত রক্তকণিকার যে সেল মেমব্রেনটা আছে এটার মধ্যে কিন্তু কি অ্যান্টিজেন থাকে। তো অ্যান্টিজেন তো একটা প্রোটিন, এটা কীভাবে তৈরি হয় দেখো, লোহিত রক্তকণিকা যখন প্রাথমিক অবস্থায় ছিল তখন কি তার মধ্যে নিউক্লিয়াস ছিল, তো নিউক্লিয়াস ছিল তখন তার মধ্যে যে নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াস থেকে তোমার কি ডিএনএর মধ্যে ট্রান্সক্রিপশন করার পরে ট্রান্সলেশন করছে, এই ট্রান্সলেশন করার পরে হচ্ছে কি একটা প্রোটিন বা অ্যান্টিবডি তৈরি করে, যে অ্যান্টিবডিটা কি তোমার এই সেল সারফেসে থাকে, লোহিত রক্তকণিকার সেল সারফেসে থাকে এবং ব্লাড গ্রুপিংয়ের জন্য দায়ী। আমি একটু মানে তোমাদেরকে বলি, যারা বেসিক ক্লিয়ার নাই মানে বেসিক আগে থেকে ক্লিয়ার নাই, এরা আমার কথাগুলো ধরতে অনেক কষ্ট হবে। আমি শুধু জাস্ট তোমাদের সাথে রিভিশন দিতেছি, মানে তোমাদেরকে রিভিশন দেওয়াইতেছি, ভাইয়ের সাথে তোমরা রিভিশন দিবা, নতুন করে বুঝার এরকম কিছু নাই। আমি তারপর একটু ডিটেলস বলার চেষ্টা করি যাতে তোমরা কি আগের পড়াগুলো রিক্যাপিচুলেট হয়। তারপর হচ্ছে বিলিরুবিন ও বিলিরুবিন তৈরি করে। দেখো বিলিরুবিন ও ব্লাড গ্রুপিং, তো তারপর হচ্ছে বিলিরুবিন
বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করে। বানানটা দেখি, বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করে। বিলিরুবিন ও বিলিভার্ডিন তৈরি করে। আচ্ছা, বিলিরুবিন এবং বিলিভার্ডিন কীভাবে তৈরি হইতেছে? এই যে লোহিত রক্তকণিকা আছে, এটা কী হবে? 120 দিন পরে ধ্বংস হয়ে যাব। তো লোহিত রক্তকণিকাটা যখন 120 দিন পরে ধ্বংস হয়ে যায়, তখন কি এটার যে শেষ একটা অংশ থাকে না, এই শেষ অংশটা থাকে হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন থাকে। এরা মূলত তোমার লিভারেই তৈরি হয়, বুঝছো? লিভারে তৈরি হয় মূলত বিলিরুবিন ও বিলিভার্ডিন। তো যারা আগে থেকে জানো যে আসলে কী মেকানিজম হয়, এটা তো জানলাই। আর যারা জানো না তারা এখন এত ডিটেলসে জানার দরকার নাই, মোটামুটি মুখস্থ করার চেষ্টা করে, ঠিক আছে? এটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ, ঠিক আছে? তারপরে আমরা এখন যাব হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজের মধ্যে, ঠিক আছে? শ্বেত রক্তকণিকা আর ডব্লিউবিসির কাজ। আর যারা মানে বুঝতে অনেক কষ্ট হইতেছে, তারা যদি বেসিকের ইয়েও থাকে, তা তোমরা আমাদের গ্রুপে SMS করবা। তোমরা অবশ্যই গ্রুপে SMS করবা, দরকার পার্সোনালি কি বুঝিয়ে দিব। তারপর হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ। তো শ্বেত রক্তকণিকার কাজটা বোঝার আগে জানি কি শ্বেত রক্তকণিকা কয় প্রকার? আমরা সবাই জানি শ্বেত রক্তকণিকা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে দানাদার, আরেকটা হচ্ছে অদানাদার। অ্যাগ্রানুলোসাইট আরেকটা হচ্ছে গ্র্যানুলোসাইট। তো এই যে দানাদার অদানাদার, এই অ্যাগ্রানুলোসাইটের মধ্যে হচ্ছে কি তোমার দুইটা থাকে। আমরা মূলত প্রকারভেদগুলো জেনে লাইলাম, সাথে সাথে এটা কাজগুলো জেনে নেব। লেখো শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ। শ্বেত রক্তকণিকা দুই প্রকার, একটা হচ্ছে দানাদার অদানাদার অ্যাগ্রানুলোসাইট, আর হচ্ছে দানাদার। জাস্ট দেখা দিতে আসছি আর কি, আমি এত ডিটেলস লিখতে সুন্দরভাবে তোমরা লেখবা যদি তোমরা কেউ নোট করো। অদানাদার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মনোসাইট, আরেকটা হচ্ছে লিম্ফোসাইট। আরেকটা তো মনোসাইট আর লিম্ফোসাইট। আর মনোসাইট মূলত কী করে? মনোসাইট মূলত করে হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু দংশন করে, ফেগোসাইটোসিস করে। ফেগোসাইটোসিস প্রক্রিয়া কি? জীবাণু ধ্বংস করে। এখন মনোসাইট যে ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুটা ধ্বংস করে, এই জীবাণুটা তোমার কিন্তু ব্লাড ভেসেল বা রক্তকণিকা বা রক্তবাহিকার মধ্যেই আছে জীবাণুটা। মনোসাইট যেটা ফেগোসাইটোসিস করে, এটা হচ্ছে রক্তবাহিকার মধ্যে করে, ব্লাড ভেসেল মধ্যে। আর নিউট্রোফিলও কিন্তু তোমার কি ফেগোসাইটোসিস করে, কিন্তু এই যে নিউট্রোফিল ফেগোসাইটোসিস করতেছে, এটা হচ্ছে তোমার টিস্যুর মধ্যে। আচ্ছা, জীবাণু তো অনেক সময় জীবাণু কি ব্লাডেও থাকতে পারে, টিস্যুতেও থাকতে পারে। আমাদের টিস্যুতে জীবাণু থাকে না, বা অনেক সময় ইনফ্লামেশন হয় ত্বকের মধ্যে, এরকম অনেক জায়গায় কি ইনফ্লামেশন বা জীবাণুর কারণে ইনফ্লামেশন হয়। তো এটা তো কি টিস্যুতে হয়। তো টিস্যুর ক্ষেত্রে কী করতে হবে? ধ্বংস করতে হবে না কি রোগ জীবাণু ছড়িয়ে যাবে। তো টিস্যুতে যেটা ধ্বংস করে, এটা হচ্ছে তোমার কি নিউট্রোফিল। আশা করি বুঝতে পারছো। আর হচ্ছে এই যে লিম্ফোসাইটটা তোমার কী করে? লিম্ফোসাইটটা মূলত করে অ্যান্টিবডি তৈরি করে, বিভিন্ন জীবাণু বা ফরেন পার্টিকেলের বিরুদ্ধে কি অ্যান্টিবডি তৈরি করে। এই লিম্ফোসাইটটা কিন্তু আবার দুই প্রকার, লেখা দিই যে বি লিম্ফোসাইট, আরেকটা কি টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। বি মানে হচ্ছে বুনস থেকে তোমার এই লিম্ফোসাইটটা তৈরি হয়। আর টি লিম্ফোসাইটটা মূলত হচ্ছে কি থাইমাস। মূলত এই লিম্ফোসাইটটা তোমার থাইমাস থেকে উৎপন্ন হয়, যার কারণে এটা টি লিম্ফোসাইট। এটা হচ্ছে কাজ। এরকম যদি আসে, তোমরা যা বলছি এগুলোই সুন্দর করে একটু গুছিয়ে লিখবা, দেখবা যে তোমরা মানে পুরোপুরি নাম পারবে। তারপর হচ্ছে দানাদারের ক্ষেত্রে হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইওসিনোফিল ফিল মানে হচ্ছে কি আকর্ষী, কোনো কিছু আকর্ষণ করা, আকর্ষী। তাহলে কিসের প্রতি আকর্ষী? ইউসিন রঞ্জকের প্রতি। ইওসিনোফিল লিখছি আমি, বানানটা ভুল লিখছি। ইউসিন নামক রঞ্জনের প্রতি কি এই মানে এই শ্বেত রক্তকণিকাটা কি আকর্ষণ ধর্মী, মানে এই ইউসিন রঞ্জকের প্রতি এটা আকর্ষণ ধর্মী, যার কারণে নাম হচ্ছে কি ইওসিনোফিল। তো এটার মধ্যে ইওসিনোফিলের প্রধান বৈশিষ্ট্য কি? ইওসিনোফিল হচ্ছে তোমার হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে।
এটা কী করে? অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। মূলত এটা কিসের বিরুদ্ধে কাজ করে? অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। তারপর হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল, হ্যাঁ বানানগুলো আমার একটু বাংলা বানান একটু ইয়া লাগে। তারপরে ফিল মানে তো বুঝছো কি? আকর্ষী। ফিল মানে তো আকর্ষী। কিসের প্রতি আকর্ষী? নিউট্রালের প্রতি আকর্ষী। নিউট্রাল বা নিরপেক্ষর প্রতি, বর্ণ নিরপেক্ষ, হ্যাঁ নিউট্রাল বা বর্ণ নিরপেক্ষ, এর প্রতি সে কি আসক্ত, যার কারণ হচ্ছে কি নিউট্রোফিল। তো নিউট্রোফিলের প্রধান কাজটা কি? তোমার ফেগোসাইটোসিস করে। কিসে? টিস্যুতে ফেগোসাইটোসিস করে। আর টিস্যুতে ফেগোসাইটোসিস করতে গেলে তার আরও কিছু একটা দুইটা বৈশিষ্ট্য স্পেসিফিক থাকে, এগুলো আমাদের জানতে হবে। অনেক সময় প্রশ্ন এবং প্রশ্ন এগুলো আসে, আমি তোমাদেরকে, তোমরা জানো, আমি বিশ্বাস করি তোমরা এটা জানো, জাস্ট তোমাদেরকে একটু রিমাইন্ডার দেওয়া যে আসলে কী কী বৈশিষ্ট্য থাকে। এখন বলো তো, এই যে নিউট্রোফিলটা আছে এটা কোথায় আছে? এটা মূলত হচ্ছে ব্লাডে আছে বা রক্তবাহিকার মধ্যে আছে। এখন আমার ফেগোসাইটোসিস করবে হচ্ছে টিস্যুতে। এখন ব্লাড থেকে তো সরাসরি টিস্যুতে যাওয়ার কোনো প্রসেস নাই বা কোনো নাই, কানেকশন নাই। তো এটা কীভাবে যাইতে হবে? এটা তাহলে আগে কি ওই যে রক্তবাহিক আছে, এই রক্তবাহিকা থেকে বের হইতে হবে। আগে রক্তবাহিকা থেকে বের হইতে হবে, তারপরে বের হয়ে এটা টিস্যুতে যাইতে হবে, এবং টিস্যুতে যাওয়ার পরে সে কি টিস্যুতে যেয়ে ফেগোসাইটোসিস করবে। আশা করি বুঝতে পারছো বা? তো একটু লিখে দিই। তো প্রথম কী করবে তোমার, এটা যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে ডায়াপেটিসিস প্রক্রিয়ায় কোষিক জালিকা থেকে টিস্যুতে নির্গত হয়। এটা লিখে দিই, হচ্ছে ডায়াপেটিসিস প্রক্রিয়ায় এই যে কোষিক জালিকা আছে, এই কোষিক জালিকা থেকে কিছু টিস্যুতে নির্গত হয়। কোষিক জালিকা থেকে, ডায়াবেটিস প্রক্রিয়ায় কোষিক জালিকা থেকে টিস্যুতে নির্গত হয়, টিস্যুতে আসে। ডায়াবেটিসিস মানে কি? দেখো, ডায়াবেটিসিস, আমি ওয়ার্ডটা শুধু এখানে একটা ভাঙে বোঝাই। ডায়াবেটিসিস এরকম হইতে পারে। ডায়া মানে হচ্ছে থ্রো বা মধ্য দিয়ে, পেডিসিস মানে হচ্ছে লিপ। পেডিসিস কথাটা আছে প্যাডন থেকে, প্যাডন মানে হচ্ছে কি লিপ মানে হচ্ছে কি লাফানো বা কাঁপা, তখন কাঁপা। তো এই যে দেখো, দেখাই তোমাদের, এরা হচ্ছে তোমার মনে হচ্ছে কোষিক জালিকা, এরা হচ্ছে তোমার নিউট্রোফিল, এটা একটা নিউট্রোফিল। তো এটা কি? এই যে কোষিক জালিকার ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থান দিয়ে কি সে বের হইব, এখান থেকে বের হয়ে এই টিস্যুতে আসবে। এই টিস্যুতে আসতে গেলে কি সে এই যে এন্ডোথেলিয়ার যে ছিদ্রগুলো আছে, এই ক্যাপিলারি এন্ডোথেলিয়ামের কিন্তু ছিদ্র থাকে, এই ছিদ্রগুলো কিন্তু অনেক বড় থাকে আর ছোটো থাকে। তখন কি তার সাইজটা পরিবর্তন কইরা তারপরে কি কাঁপাকাঁপি কইরা আসা লাগে। এমনি যে কোনো একটা ছোটো একটা সরু একটা ইয়ার মধ্যে যখন আমরা যাই, তখন কি শরীরের এরকম পরিবর্তন করে যায় না? তো এরকম নিউট্রোফিলের ক্ষেত্রে কি এটা করা লাগে। তারপর হচ্ছে এমিবয়েড চলন। দেখো, আমি শুধু ট্রামগুলো লিখতেছি। এমিবয়েড চলন, ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে সবসময় মনে রাখবো মতো। তাহলে কিসের মতো? এমিবার মতো চলন। এই যে এটা টিস্যুতে আসলো, টিস্যুতে আসার তো এটা মানে অনেক স্পিডে যাইতে পারবে না, দইরা মানে যেহেতু স্বাভাবিক রক্তবাহিকার মধ্যে এটার যে ফ্লো, এই ফ্লো অনুযায়ী যাইতে পারবে না, এটা আস্তে আস্তে টিস্যুতে যাইতে হবে, কারণ টিস্যুতে রক্তবাহিকা নাই যে এটা প্রবাহিত হবে। তো এটা আস্তে আস্তে যাইতে হবে, এটা আস্তে আস্তে এটা স্থান পরিবর্তন করতে করতে কি মনে করে যে এই স্থানটা হচ্ছে ইনফ্লামেশন, এখানে আসতে হবে, এখানে জীবাণু আছে, তার সিং দিয়ে দিলাম জীবাণু, কারণ এটার এনগালফ করতে হবে। এই এনগালফ করতে গেলে কি তার এখানে আসতে হবে, এখানে আসতে গেলে সে স্পিডে আসতে পারবে না, এটা আস্তে আস্তে এখানে আসবে। তারপরে সে কী করবে? ফেগোসাইটোসিস করবে। ফেগোসাইটোসিস করবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে এটা কি নিউট্রোফিলের কাজটা, যে সে কীভাবে কাজ করে। তারপরে আসো বেসোফিল, মুছা দেয়,
দেখো দানাদারের মধ্যে দুইটা গেছে আর একটা বাকি আছে, এটা হচ্ছে কি ভেজোফিল। ভেজোফিল দেখো ফিল মানে কি আকর্ষী, বেজু মানে কথাটা হচ্ছে বেস, বেস বা ক্ষারের প্রতি সে আকর্ষী থাকে। তো এরা প্রধান কাজ হচ্ছে তোমার দুইটা, হিস্টামিন আর হেপারিন, এই দুইটি মনে রাখবা, হিস্টামিন দুই হচ্ছে হেপারিন। হিস্টামিনের কাজটা কি? হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ করে। আর হেপারিনের কাজ হচ্ছে রক্তবাহিকার মধ্যে রক্তরা জমাটবার থেকে বাধা দেয়। এখন চিন্তা করো যদি রক্তবাহিকা, মনে করো যে একটা রক্তবাহিকা আছে, শুধু শুধু যদি কোনো কারণ ছাড়াই এটার মধ্যে রক্তটা জমাট বেঁধে যায়, তো এটা আমাদের দেহের জন্য ক্ষতিকারক না? রক্তটা যাইতে পারলো না, মনে করো যে আমার হাতের এই অংশটার মধ্যে কি রক্তটা জমাট বেঁধে গেছে, তো আমার হাতের এই অংশটা সাপ্লাই পাইতেছে না, অক্সিজেন সাপ্লাই পাইতেছে না, যা কিছুক্ষণ পরে কি কোষগুলো মারা যাবে, ডেস্ট হয়ে যাবে, তো এটা ক্ষতিকারক। তো এই অংশটা মানে এই জিনিসটা, এই রক্ত শুধু শুধু যাতে রক্তটা মানে জমাট না বাঁধে তার জন্য কি একটা সিস্টেমের একটা জিনিস দিয়েছে, এটা হচ্ছে হেপারিন। রক্তবাহিকার মধ্যে রক্ত কি ক্লটিংটা বাধা দেয় আর কি, রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধতে দেয় না, ঠিক আছে? এটা হচ্ছে হেপারিনের কাজ। এখন তো শেষ হলো, তো শ্বেতরক্তকণিকার ক্ষেত্রে আমরা বললাম হচ্ছে রিক্যাপ করি, হচ্ছে শ্বেতরক্তকণিকার মধ্যে বললাম আমরা দুই ধরনের, একটা হচ্ছে অদানাদার আর একটা হচ্ছে কি দানাদার। তো অদানাদারের ক্ষেত্রে বললাম আমরা মনোসাইট এবং লিম্ফোসাইট। মনোসাইটটা কী করে? মূলত ফেগোসাইটোসিস প্রক্রিয়া করে। কোথায় ফেগোসাইটোসিস করে? ফেগোসাইটোসিস করে হচ্ছে রক্তবাহিকার মধ্যে। আর হচ্ছে লিম্ফোসাইটটা কী করে? অ্যান্টিবডি তৈরি করে, বিভিন্ন জীবাণু আসলে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা, সে প্রতিরোধ করে। লিম্ফোসাইটের ক্ষেত্রে দুই ধরনের আছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। আর হচ্ছে তোমার দানাদারের ক্ষেত্রে হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। তো নিউট্রোফিলের কাজটা কি? নিউট্রোফিলের কাজটা হচ্ছে তোমার মূলত টিস্যুর মধ্যে ফেগোসাইটোসিস করবে, এটা প্রধান কাজ। অনেক কাজ আছে, তার মধ্যে এটা প্রধান কাজ হচ্ছে টিস্যুর মধ্যে ফেগোসাইটোসিস করবে। টিস্যুর মধ্যে ফেগোসাইটোসিস করার জন্য এটা কি হবে? রক্তবাহিকা থেকে টিস্যুতে যাইতে হবে। তো রক্তবাহিকা টিস্যুতে যাইতে হলে প্রথম কী করবে? এই যে ক্যাপিলারি, রক্তের যে ক্যাপিলারি এন্ডোথিলিয়াম আছে বা কৈশিক জালিকা আছে, এটা থেকে বের হইতে হবে। কারণ কৈশিক জালিকাতে থেকে বের হয়ে যে টিস্যুতে আসবে, এই প্রক্রিয়াটা কী বলা হয়? ডায়াবেটিসিস। আর হচ্ছে কৈশিক জালিকা থেকে বের হয়ে টিস্যুতে আসলো, টিস্যুতে আসার সাথে সাথেই তো সে সংক্রমণ স্থলে যাইতে পারবে না, তা আস্তে আস্তে যাইতে হবে। তো এই আস্তে আস্তে হচ্ছে যাওয়াটা হচ্ছে তার এমেবার মতো যায়, এমের মতো আস্তে আস্তে যায়, যার কারণে এটা বলা হচ্ছে এমিবয়েড চলন। আর হচ্ছে এই যে টিস্যুতে যায় কী করে? সে ফেগোসাইটোসিস করে, এটা হল নিউট্রোফিল। ইওসিনোফিলের কাজ কি? ইওসিনোফিলের কাজ হচ্ছে সে অ্যালার্জি প্রতিরোধ করবে, আমাদের দেহে বিভিন্ন অ্যালার্জি হয়, এগুলো হচ্ছে কি ইওসিনোফিল প্রতিরোধ করে। আর বেসোফিলের কাজ হচ্ছে প্রধানত দুইটা, বেসোফিল হিস্টামিন এবং হেপারিন ক্ষরণ করে। তো হিস্টামিনের কাজ কি? সে রোগ প্রতিরোধ করে। আর হেপারিনের কাজ হচ্ছে রক্তবাহিকার মধ্যে বা রক্তনালীর মধ্যে রক্তটা কি জমাট বাঁধতে দেয় না। এটা হচ্ছে তোমার শ্বেতরক্তকণিকা। এভাবে সুন্দর করে যদি বুঝায় লেখো। আর একটা প্রধান করবা তোমরা, যে কোনো কিছুর হইলে চিত্রটা দেওয়ার চেষ্টা করবা। এখন তুমি মনে হয় একটা কম্পাস নিয়ে এসে এরকম গুল্লা কয়েকটা দেওয়া দিলা, কয়েকটা দেওয়া আইখা দো না, এটা নিউক্লিয়াস, এটার ক্ষেত্রে নিউক্লিয়াসটা কয়টা লুটবিশটা থাকে, এটার ক্ষেত্রে লুটবিশটা এরকম থাকে, এরকম দেওয়া তুমি রাখা দো। মানে এত যে একুরেট আমার একবারে করতে হবে এরকম না, কিন্তু চিত্র আঁকলে স্যার মনে করবে যে না তোমার বেসিকটা অনেক ক্লিয়ার এবং তুমি ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা কি আছে। এখন হচ্ছে অনুচক্রিকার কাজটা কি? অনুচক্রিয়ার কাজটা হচ্ছে রক্ত তঞ্চন প্রক্রিয়া সম্পূর্ণ করে। অনুচক্রিয়া কি? রক্ত তঞ্চনে সাহায্য করে, বা রক্ত তঞ্চন প্রক্রিয়া যেটা আছে এটা মূলত হচ্ছে অনুচক্রিয়া নিয়ন্ত্রণ করে, হচ্ছে অনুচক্রিয়া। কি করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ততঞ্চনে সাহায্য করে। তো রক্ততঞ্চন প্রক্রিয়া তোমাদের বইয়ে ভালোভাবে দেওয়া আছে।
আর তারপরে আমি ধাপগুলো দেখাই দিতেছি, 4টা ধাপ আছে, 4টা ধাপের মধ্যে সুন্দর করে ধাপ দিয়ে লাগবা, একবারে ফুল মার্কস পাবে, মার জীবনে কাটবে না। এরকম রক্ততঞ্চন প্রক্রিয়াটা কিন্তু পরীক্ষায় আসে, গড় প্রশ্নতে এটা বেশিরভাগ প্রশ্ন যদি মানে গড় প্রশ্ন কিন্তু এটা বেশি আসে, গড় প্রশ্ন এটা দিব না। এটার ক্ষেত্রে হচ্ছে এই রক্ততঞ্চন প্রক্রিয়াটা কী করবে, হচ্ছে বিভিন্ন অনুচক্রিকা ও টিস্যুজাত উপাদান। দেখো এই যে এখন মনে করো যে আমি তোমার একটা বলি যে কীভাবে হইব, এখন মনে করো যে শরীরে কোনো একটা অংশ কাটা গেছে, শরীরে কোনো একটা অংশ কাটা গেলে কি ব্লিডিং হইব। তো ব্লিডিং হওয়ার ক্ষেত্রে এই যে অনুচক্রিকাগুলো চলাচল করতেছে মানে রক্তনালীর মধ্যে দিয়ে, এগুলো বাতাসের সংস্পর্শে আসবে। তো বাতাসের সংস্পর্শে আসলে কী হবে, অনুচক্রিকাগুলো ফেটে যাবে। বাতাসের সংস্পর্শে আসলে এটা বিক্রিয়াকে রিয়াকশন করে এটা ফেটে যাব। ফেটে গেলে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের কি তোমার লিপোপ্রোটিন নামক এনজাইম তোমার ক্ষরণ হইব এই অনুচক্রিকা থেকে। এই থ্রম্বোপ্লাস্টিনটা মূলত কি রক্ততঞ্চনে সাহায্য করে। আরেকটা কথা হচ্ছে এই যে অনুচক্রিকাগুলো তোমার বাতাস সংস্পর্শে আসে, তখন আরেকটা কী কাজ করে, ওই অংশটার মধ্যে তোমার যে হ্যাপারিনটা আছে হ্যাপারিনটা নিষ্ক্রিয় করে দিব, ওই অংশের হ্যাপারিনটা, যাতে কি রক্ততঞ্চন করতে পারে। এখন হ্যাপারিন থাকলে তো রক্ততঞ্চনে বাধা দিবে, স্বাভাবিক, হ্যাপারিন রক্ততঞ্চনে বাধা দিবে। এখন যদি একটা অংশ কেটে গেছে এবং ওর এই ক্ষেত্রে যদি হ্যাপারিনটা তোমার সক্রিয় থাকে, তাহলে রক্ততঞ্চন হতে পারবে না, প্রতিনিয়ত ব্লিডিং হয়ে যাবে। তো যার জন্য কি হ্যাপারিনটার আগে আমার নিষ্ক্রিয় করতে হবে, এবং যে রক্ততঞ্চন প্রক্রিয়ার ক্ষেত্রে অনুচক্রিকাগুলো কাজ করতে হবে। অনুচক্রিকাগুলো কেমনে কাজ করে, বাতাস সংস্পর্শ হলে এরা কি বিদীর্ণ হয়ে যায়, ফেটে যায়, তখন কি থ্রম্বোপ্লাস্টিন নামক একটা লিপোপ্রোটিন নামক একটা এনজাইম বেরিয়ে আসে, যেটা তোমার রক্ততঞ্চন প্রক্রিয়াকে আগে নিয়ে যায়। তো এখন তোমাদের বইয়ে যেটা আছে এটা লেখা দিই, হচ্ছে বিদীর্ণ অনুচক্রিকা, বিদীর্ণ অনুচক্রিকা ও টিস্যুজাত উপাদান। এটা কি করবে, এটা রক্ততঞ্চনের সহায়ক উপাদান। রক্তরসের অনেক সহায়ক উপাদান আছে, এগুলো সাহায্য নিয়ে রক্তরসের অনেক সহায়ক উপাদান আছে, তঞ্চন সহায়ক উপাদান আছে, এটার সাহায্যে কি থ্রম্বোপ্লাস্টিন হবে, থ্রম্বোপ্লাস্টিন। দেখো এই যে থ্রম্বোপ্লাস্টিন তৈরি হয়েছে এটা কিন্তু এত সোজা না আসলে, যে বই লাগাইছি যে এরকম তোমাদের বই তো একটু শর্টভাবে লেখা আছে, তোমরা এখন এই শর্টটা জানলেই হবে। এটা মূলত মানে অনেকগুলো পাথ হয়ে আছে, এক্সট্রিনসিক আছে, ইন্ট্রিনসিক আছে, এত কিছু ডিটেলস জানা দরকার নেই। এখন জেনে রাখো যে রক্তরস তঞ্চন উপাদান আছে, এটার সাহায্যে কী হবে, থ্রম্বোপ্লাস্টিন হবে। এই যে থ্রম্বোপ্লাস্টিনের সিক্রেট হইলো, হে কী করবে, ধাপ 2 নম্বর ধাপ, এই থ্রম্বোপ্লাস্টিনে কী করবে, প্রথমবিন যেটা হচ্ছে ইনএক্টিভ বা নিষ্ক্রিয়, ইনএক্টিভ প্রথমবিনটাকে সে থ্রম্বিনে পরিণত করবে। এই থ্রম্বিনটা হচ্ছে অ্যাক্টিভ আরেকটা পদার্থ। এই থ্রম্বোপ্লাস্টিন সাথে কী থাকবে, তার সাথে ক্যালসিয়াম থাকবে, বুঝছো। থ্রম্বোপ্লাস্টিনের কাজ হচ্ছে প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত। এই থ্রম্বিনটা মূলত মানে হচ্ছে কি রক্ততঞ্চন প্রক্রিয়াটাকে সাহায্য করবে। তো এই যে থ্রম্বিনটা এটা কী করলো, এই থ্রম্বিনটা হচ্ছে, এখনো দেখো এটা হচ্ছে 2 নম্বর ধাপ, ধাপগুলো লেখা দেয়, হচ্ছে ধাপ 1, এটা হচ্ছে ধাপ 2, এখন যেটা লিখবে হচ্ছে ধাপ 3। দেখো এই যে থ্রম্বিনটা কী করে, ফিব্রিনোজেন বানানটা এক এক বইয়ে এক এক রকম, ফিব্রিনোজেনকে কী করবে, তোমার এখানে কি থ্রম্বিন থাকবে, আরেকটা উপাদান থাকবে ফ্যাক্টর। তঞ্চন করার জন্য তো 13টা ফ্যাক্টর আছে, তো 13 নম্বর ফ্যাক্টরটা ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এটা কি কাজ করে এটা বলতেছি, যে ফিব্রিন মনোমার তৈরি করবে বা ফিব্রিন তৈরি করবে, মনোমার তৈরি করলো। এই যে ফিব্রিন যে মনোমারগুলো তৈরি করতেছে, এগুলা ফিব্রিন মনোমারগুলো একসাথে যুক্ত হয়ে আর কি ফিব্রিন পলিমার গঠন করবে, ঠিক আছে, ফিব্রিন পলিমার গঠন করবে। এই ফিব্রিন পলিমারটা যাতে স্টেবল থাকে তার জন্য কি থাকে, ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরটা কাজ করে।
তো ফাইবিন মনোমারগুলা সংযোজন হবে, মনোমারগুলা কী হবে, সংযোজন হবে, সংযোজন হয়ে ফাইবিন পলিমার গঠন করে, পলিমার পলিমার ফাইবিন পলিমার গঠন করে। এরা হচ্ছে ধাপ 2 গেল। ফাইবিন পলিমার, ফাইবিন হচ্ছে সুতা বা তন্তুর মতো, তো অনেকগুলো সুতা বা তন্তু একসাথে যুক্ত হয়ে একটা জাল গঠন করছে, মনে হয় একটা জাল। এটা হচ্ছে ফাইবিন পলিমার। পলিমার হচ্ছে বহু, মার মানে কি অণু, ফাইবিনের বহু অণু একসাথে যুক্ত হয়ে কি একটা কি পলিমার বা জাল সৃষ্টি করছে, জালক। এই ফাইবিন পলিমারটা যে জালক সৃষ্টি করছে, এটার মধ্যে কি করবে জানো, এটার মধ্যে তোমার এখান থেকে যে রক্তকণিকাগুলো আছে, হ্যাঁ, এদের সাথে প্লাস ফাইবিন পলিমারের সাথে রক্তকণিকা আবদ্ধ হবে, রক্তকণিকা আবদ্ধ হবে। কীভাবে আবদ্ধ, একটা জাল, তো এখন বাইরে ছিদ্র আছে, তো রক্তকণিকা কী হিসেবে যে এই যে একটা রাপচার হইলো এটাতে বাইরে বের হওয়ার জন্য, তো এর ফাইবিনটা কী করছে, জাল তৈরি করছে, তো রক্তকণিকাগুলো এই জালের মধ্যে কি আবদ্ধ হয়ে যাবে। আবদ্ধ হওয়ার পরে এই যে ফাইবিন পলিমার এবং রক্তকণিকাগুলো একসাথে যুক্ত হয়ে সেটা একটা পিণ্ড গঠন করে, যেটা আমরা বাইরে থেকে দেখি যে লাল হয়ে রয়েছে, কোনো একটা অংশ দেখবো যে কাইটা গেলে দেখবো যে অংশটা লাল হয়ে রয়েছে, তখন বোঝা যায় কি ওই যে লাল অংশ আমরা যেটা দেখি এটা হচ্ছে কি পিণ্ড, তঞ্চন পিণ্ড, এটা বলা হয় কি তঞ্চন পিণ্ড, তঞ্চন পিণ্ড। আশা করি বুঝতে পারছো। তো এটা হচ্ছে তোমাদের ধাপ 3, আর এই যে ধাপটা এটা হচ্ছে ধাপ 4। তোমরা একসাথেও লিখতে পারো, আবার তোমাদের বইয়ে যেভাবে আছে এভাবে লিখতে পারো। এটা এইভাবে ফ্লো চার্ট অনুযায়ী দিবা, ফ্লো চার্ট অনুযায়ী দেওয়ার পরে নিচে হালকা করে ব্যাখ্যাগুলো লিখে দিবে যে আজকে ফ্লো চার্ট দিয়ে তুমি কী বোঝাইতে যাচ্ছ, এটা লেখা দিবা। তো লেখা দিলে এটা হচ্ছে তোমার রক্ততঞ্চন প্রক্রিয়া গেল। তো রক্তকণিকা থেকে আশা করি আর কিছু নাই, এগুলোই আসে, এগুলোই বেশিরভাগ আসবে। তো তোমরা যেইগুলো দেখাইছি এগুলো ভালোভাবে পড়বে, ভালোভাবে পড়লে তোমাদের আশা করি কমন পাবে। তো আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা কি আলোচনা করবো, নেক্সট হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করবো, হৃৎপিণ্ডের গঠন, কাজ এগুলো নিয়ে, এবং হৃৎপিণ্ড কী কী নিয়ে গঠিত হয় এগুলো নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।